ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের স্বাগতম। আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের শঙ্কু অভিযানের প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। 1961 সালে সন্দেশ পত্রিকায় এই গল্পটির প্রথম প্রকাশ পায়। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। গল্পের সূত্রধর আমি শাকিল আহমেদ, তারক চ্যাটার্জির চরিত্রে অন্তু আহমেদ, অবিনাশ বাবুর চরিত্রে শাহরুখ হাসান, প্রফেসর শঙ্কুর চরিত্রে প্রদীপ চৌধুরী এবং গল্প পাঠ বিধুশেখর, প্রহ্লাদ, টাফাগ্রহের প্রাণীর চরিত্রে পর্ব সম্পাদনা ও পর্ব নির্দেশনায় শাশ্বত গোলদার। তো বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বোমযাত্রীর ডায়েরি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চ্যাটার্জির কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন আর ছেঁড়া জামাটা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু 15 বছর নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান, আর এও শুনেছি যে তিনি নাকি জীবিত ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এসব সত্য মিথ্যা জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটো থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেও ভালো লাগে না। তা একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারের কথা বলছেন? উল্কাপাত, ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে, এটা সত্য ঘটনা। কাগজে বেরিয়েছিল বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মড়ার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাঘছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ারের মোলে তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না। কিন্তু সে আশায় গুঁড়োবালি, লেট হয়ে গেল। হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে? ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মধ্যেখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেদ্দ তার মধ্যে ঢুকে যায়, এটা ছিল তার ঠিক মধ্যেখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতে শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। গর্তের মধ্যে খাতা? তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি, এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20 টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমি আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। যদ্দূর মনে পড়ে, প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ
আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপরে এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগে আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে। হাত ছাড়লে যেই কি সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরালাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিছু হলো না। সেদিন রাত্রে ঘুম টুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তোমাদের হাতেই তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরাই বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিশ্রী চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, আর লোকটা আর কেউ নয়, ওটা আমারই ছায়া। কয় বছরে আমার চেহারাই ওরকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডারটা টানিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় বছর শেষ হয়ে গেছে বলে প্রহ্লাদটা সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সাথে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদটা ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্টাফ গান বা নশাস্ত্রটা ওর উপর একটু পরীক্ষা করে দেখলাম এ নশির যা তেজ, তা তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমশই তা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনের জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে সেটা জানবো কি করে? 1 সেকেন্ড এদিক ওদিক হলেই সব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেটটা যে খানিকটা উঠেই গোদ খেয়ে পড়ে যাবে তাতে আশ্চর্য কি? রকেটটা পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেতটা নষ্ট হওয়ার দরুন উনি এখন 500 টাকা জরিমানা চাইছে। একেই বলে দিনে ডাকাতি। এদিকে যে এত বড় একটা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এসব লোককে জব্দ করার জন্য নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5 জানুয়ারি। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিয়ে সুবিধাই হবে।
আমি মোটেই বিশ্বাস করি না যে এ ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন একটা টিকটিকি আমার বাইকনিক অ্যাসিডের উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপের দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে কি সাংঘাতিক একটা ব্যাপার হবে, তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদটা ঘরে ঢুকে কাণ্ড কারখানা দেখে এক গাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি ওকে নেয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয় নিয়ে যাওয়া যেতে পারে। 6 জানুয়ারি আমার রকেটের পোশাকটার আস্তিনে কতকগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। আজ সকালবেলা সেগুলোকে ঝেড়ে ঝুড়ে বার করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদটোনা মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই রসিকতা আর ভানামো। রকেটটা যখন প্রথম তৈরি করেছিলাম তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিনে ছাড়ুন না, এ ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় যেন মনে হয় পৃথিবীটা যে গোল আর সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান্না দিয়ে বরঞ্চ তাকে খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম অবিনাশবাবু চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের মতো দেখতে ঠিক সেরকমই একটা বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের দ্রিম্বনাস্ত্র থেকে আইডিয়াটা এসেছিল, কিন্তু এটায় যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল রাতে 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসের সাথে ডাইলিউট করে খেয়ে দেখেছিলাম। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8 জানুয়ারি নিউটনকে সঙ্গে নিব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘুরঘুর করছে আর করুণ সুরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম, ও বড়িটাই খেলো, আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10 জানুয়ারি 2 দিন ধরে দেখছি বিধুশেখর মাঝে মাঝে একটা গো গো শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিধুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, একই নড়াচড়ার সময় যা টুংটাং শব্দ, ও তো আমারই হাতে তৈরি। তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলতে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই আমি ওর
ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করেছি। জিনিসটার যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না, এটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোল মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্টম্বোরোপ্যাক্সিলেট না হয় অ্যাকুয়াস ভ্যালিসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পাওয়া যাবে। প্রথমে ট্যান্ড্রনটাই দেখা যাক। এই ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরে একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ শুরু হলো। চমকে পিছন ফিরে দেখি বিধুশেখর তার লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ করছে এবং তাতেই আওয়াজটা হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষ যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রনটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রনটা হাতে নিয়েছি অমনি গটাং গটাং। এ তো ভারী বিপদ। বিধুশেখর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ। কিন্তু এবার মাথা নড়ছে ওপর নিচে, ঠিক যেমন করে মানুষ হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রমটা দিয়েও ধাতুটা পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো হতো। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিধুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি তা আমার হিসেবের বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খুদগাড়ি করছে। কিন্তু সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় আমার ক্ষমতার দৌড় যে কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারিনি। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের যদি কোনো উল্টো শক্তি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলে এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে ট্রহে নিয়ে ফেলবে। এ টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেদিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাতে খাবার পর 3 ঘন্টা এভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সব থেকে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন
আমার দিকেই আসছে। আমি একদৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকে গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি পরদিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করি। আরেক হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন মনে হয় ঠিক যেন হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গলযাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘন ঘন শব্দ শুনে দেখি বিধু শেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে এক নতুন রকমের শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিধু শেখরও প্রহ্লাদকে দেখে হাসছে। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে। মাঝে মাঝে জিভ বের করে হেলমেটের কাঁচটা একটু চেটে দেখছে। 21শে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32 3 ছটাক। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে। নিউটনের এক একটা ফিশ পিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস দিয়ে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদের তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করেছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, আর তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হচ্ছে। বিধুশেখরের কোনো কাজকর্ম নেই, কাজেই সে চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে কিছু যদি থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্ফলক কাচের চোখ দেখে বুঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ছে। ভাগ্যিস বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে,
সেটা ও মোটেই পছন্দ করে না। দু একবার দেখেছি ও মুখ দিয়ে গো গো আওয়াজ করছে আর ঠং ঠং করে পাটা মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে সেটা কি প্রহ্লাদ বোঝে না? আজ বিধুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে হঠাৎ দুলতে আরম্ভ করল। কিছুক্ষণ সামনে পেছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। দুপায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, ও যে আসলে বলতে চাইছে ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো লাগছে আমার হিসেব অনুযায়ী। আর 1 মাস পরে ওখানে পৌঁছাবো। এই কয় মাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিধুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, ঘঙ ঘাঙ্গ কুক্ক ঘকা, আগা খেখেই কোকুং খকা। লেখাটা পড়ে আর ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুক্ষণ আগেই বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। বিধুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলো স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময়ে ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এইড বক্স, সবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কী রকম, ছোট না বড়, হিংস্র না অহিংস তা জানি না। একেবারে মানুষের মতো হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণও হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম ভয় ভাবনা নেই, দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। তখন ডায়েরি লিখতে লিখতে একটা কাণ্ড হয়ে গেল। বিধুশেখরকে কদিন ধরে একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না। কেবল কোনো একটা কথা শুনলে সেটা নকল করার চেষ্টা করে। আজ চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায়
সেটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে কেবিনের মেঝেতে গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিধুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়িয়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিধুশেখরের এমন পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দিল। ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়েছিল বেশি। বড্ড বেশি কথা বলা হয়েছে তো ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গেছে। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি তা এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গলে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিবির উপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে মাটি, গাছপালা, পাথর সবই জানি কেমন নরম, রাবারের মতো। সামনে হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হচ্ছে যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদীই বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা। সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কেমন জানি উল্টো মনে হচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব কি তাহলে ভুল নাকি? কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। আশ্চর্য নিস্তব্ধ। ঠান্ডা নেই, বরং গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসছে। সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় কিছু জাতীয় আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না। তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আজলা করে তুলে চেখে দেখি অমৃত। মনে পড়ল একবার গাঢ় পাহাড়ে ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিধুশেখরকে নিয়ে আজ অন্য এক ফ্যাশন। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না, চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বিধুশেখর, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিধুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিধুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধাই হয় না, তাই বুঝলাম সে বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিধুশেখর? কিসের ভয়? বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিপদ।
ভীষণ বিপদ। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গলের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যেই কেটে গেছে। নতুন জগতে যে একটা গন্ধ থাকতে পারে ভাবিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে আছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী দেখলে আমাকে খবর দিতে। একদিকের আকাশে সবুজ রঙে দেখছি লাল ছোপ পড়েছে। এখন বোধহয় ভোর, খুব শীঘ্রই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন সময় লাগবে জানি না। কি করে প্রাণ নিয়ে যে বাঁচলাম সেটা ভাবতে এখন অবাক লাগে। মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর উঠে জায়গাটা ভালো করে দেখব ভাবছি। এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বড় রকমের ঝিঝি ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝবার চেষ্টা করছি। এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক একটা লাফ দিয়ে 20-25 হাত করে রকেটের দিকে এগোচ্ছে। তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই 3-এর সঙ্গে কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা। বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হা, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ। সকালের রোদে চকচক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে জন্তুটার পেছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটা থেকে 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আরেক কাণ্ড। বিধুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়াল। ব্যাপার দেখে আমিও থমকে পড়লাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আষ্টে গন্ধটা পেয়ে ঘুরে দেখি, ঠিক ওইটার মতো আরো 200-300টা জন্তু দুলতে দুলতে রকেটের দিকে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঝি শব্দ। বিধুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে মাটিতে আছড়ে পড়ল। পাছে ওই রোখের মাথায় ও একাই ওই মঙ্গলীয় সৈন্যদের আক্রমণ করে। তাই দৌড়ে গিয়ে বিধুশেখরকে চাপটে ধরলাম, কিন্তু ওর মৌ সাংঘাতিক। আমায় শুদ্ধ টেনে হিচড়ে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে ওর কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম।
বিধুশেখর অচল হয়ে হুমড়ি পড়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে, তাদের ভৌতিক চিৎকারে আমার কান ভো ভো করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠাই কি করে? প্রহ্লাদকে ডেকে উঠতে পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিধুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছিলাম মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে চোখ ঝলসে যায়। কোনো মতে বিধুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটাকে ধরে টানতে টানতে রকেটের দরজায় এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্যগুলো এখন 50 গজের মধ্যে। আমার হাত পা এখন অবাস হয়ে আসছে। অস্ত্রের কথা এখন ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিধুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে উপরের দিকটা কেবিনে তুলে নিয়েছে। বাকি অংশটা রকেটের ভেতর তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো, দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা আর কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে, চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না, আর বিধুশেখর তো এখন দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনা আপনি উড়ল নাকি? কিন্তু তাই যদি হয়, তাহলে কোথায় চলেছে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে, নাকি অনন্তকাল আকাশ পথে অজানা উদ্দেশ্যে আমাদের ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ সে তো অফুরন্ত নয়। আর 3 বছর পর আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখেছি, কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটটা চলবারই কথা নয়। কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়। ভবিষ্যৎ অজানা, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গোলিয়ার গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে একটা আষ্টে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না জন্তু, না মানুষ, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন চোখ বড় বড় করে ল্যাজ খাড়া করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ নাকি কিছু করার আগেই নিউটন এক লাফে জন্তুটার কাছে গিয়ে ওটার হাঁটুতে একটা কামড় দেয়। তাতে নাকি সেটা একটা ঝিঝি মতো বিকট শব্দ করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তে নাকি ঠিক ওই রকম আরও একটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তার পরের ঘটনা অবশ্য আমার নিজের চোখে দেখা। বিধুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে আমি ওকে কদিন বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতে ও স্পষ্ট স্বরে বলল, থ্যাংক ইউ। তারপর থেকে
ও আমার সাথে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতোই কথা বলছে, কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা বলছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে মহাভারত রামায়ণ শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েক দিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিধুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিমধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিধুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, আমি বললাম, কি হলো বিধুশেখর, এত ফুর্তি কিসের? এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যতদূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আশ্চর্য কি? কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও ওই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাজটা খামচাচ্ছে, পারলে যেন কাজ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সাপের মতো কিলবিলে সব আলো সারা আকাশময় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতশবাজির খেলা। আজকের এই অভিজ্ঞতা এক বিধুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতির এবড়ো থিবড়ো পাথরের চাই, তাদের গায়ের সব গহ্বরের ভেতর থেকে আগুন বেরোচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে দিয়ে কলেশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো পথ ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয় মরছি, কিন্তু বিধুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে তুলছে আর মাঝে মাঝেই বলছে, এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি। এমন সময় বিধুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক, একেবারে চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেট নিঃসন্দেহে ওই গ্রহের দিকে এগিয়ে চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয়, তাহলে ওটারই নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে অসংখ্য জোনাকি যেন জ্বলছে আর নিভছে, আর সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়েছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো
আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কিরকম দেখতে তা ওই জোনাকিগুলোর জন্য বুঝবার উপায় নেই। আজ বিধুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কয়দিন থেকে ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতা থেকেও ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছর পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসাথে হওয়াতে ওদের নাকি অনেক দিন ধরেই কিছু গোলমাল। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য গ্রহ থেকে একটি কম বুদ্ধিমান লোক এনে টাফায় বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে ভালোই হবে বলো। তাই শুনে বিধুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে ওর কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা মোটেই মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়া জাতীয় কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথার চোখ, এই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্পর্কে বিধুশেখর যা বলেছিল তা যে একদমই ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা ঠিক তার উল্টো, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেকটা পিছিয়ে আছে এবং সেই অবস্থায় পৌঁছাতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় এবং সেখানেই বসবাস করে। অবশ্য আমাকে ঠিক এরা আমার দেশের বাড়ির মতোই একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনই। প্রহ্লাদ আর নিউটন বেশ দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে থাকছে সেই বোধটুকুই এদের নেই। বিধুশেখরকে কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যা কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। খাতাটা পৃথিবীতে পাঠানোর কোনো উপায় নেই, এটাই আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখানকার মূর্খরা তো এর মর্ম কিছুই বুঝবে না। আর এদিকে আমাকেও ফিরে যেতে দিবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুব যত্নে রেখেছে। এরা হয়তো ভাবছে আমার কাছ থেকে হয়তো কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা কি করে জানলো জানি না, তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে এরা বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সাথে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, সব বৈজ্ঞানিক দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব। আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নসির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিছুই হলো না। হবে কি করে? এরা তো এখনো হাসতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরি কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে নিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তার অবাধ্য নেই। না থাকার কারণটা আশ্চর্য।
লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরে তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়েই দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট একটা অংশ তাকের ওপর আছে এবং তার ওপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় 100 খানেক বুবুক্কট ডেও পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদারসাৎ করে ফেলল। আমি কেবল হা করেই চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাউর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি?